প্রশ্ন, আমাদের সদ্গুরু আচার্য কি দুজন হতে পারে? শ্রী ঠাকুর, তিলকের যেমন দুটি স্বামী হয় না, দুটি স্বামী মানে ব্যভিচার ও ব্যতিক্রম দুষ্ট হওয়া, পুত আত্মনিয়ন্ত্রণকে বিক্ষুব্ধ ও দুষ্ট করে তোলা, তেমনি নারী হোক আর পুরুষই হোক, কারো সদ্গুরু বা আচার্য দুজন হয় না। দুজন হওয়া মানে বিকেন্দ্রিক, বিকৃতি ও ব্যতিক্রমে নিজেকে দুষ্ট করে তোলা। আদর্শ বিনয় গ্রন্থ থেকে উদ্ধৃত। প্রশ্ন, তাহলে আচার্য কে? প্রাচীন এবং বর্তমানের সার্থক সংকটে সাবিন্য সাম্প্রতিক মহামানবের সক্রিয় সুকেন্দ্রিকতা নিয়ে আচরণের ভিতর দিয়ে অন্তর বাহিরের সঙ্গতি নিয়ে যার ব্যক্তিত্বে রূপায়িত হয়েছে, সক্রিয় তৎপরতায় বোধিসঙ্গতি লাভ করে বৈশিষ্ট্য পালি আপূর্ণমান অনুবেদনায় আচার্য তিনি। সংজ্ঞা সমীক্ষা থেকে এটা উদ্ধৃত। যে আমরা এরকম সংহত হতে পারছি না, এটা নিজের মায়ের পেটের ভাইয়ের সঙ্গে হোক বা পাড়া প্রতিবেশীর সঙ্গে হোক বা আত্মীয় স্বজনদের সঙ্গে হোক, আমরা এরকম সংহত হতে পারি না বেশিরভাগ সময়তে। এখন সংহত হতে না পারার জন্য আমাদেরকে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। আমরা দুর্বল হয়ে পড়ি, কারণ আমরা যখন কোনো এরকম জটিল পরিস্থিতির সম্মুখীন হই তখন আমরা একা একা দাঁড়িয়ে থাকি, আর এই একা দাঁড়িয়ে থাকার ফলে পুরো চাপটা নিজের ঘাড়ে পড়ে। তখন আমরা বুঝতে পারি যে, তখন আমাদের মনে হয় জীবন কতটা দুঃখের। এই ধরনের কথাবার্তা আসে, সেখান থেকে আসে ডিপ্রেশন, সেখান থেকে বিভিন্ন ধরনের আরো জটিলতা, একটা থেকে আরেকটা আসে চেন রিয়াকশনের মতো। শ্রী ঠাকুরের খুব সুন্দর এবং সহজ সলিউশন দিয়ে গেছেন। তিনি বলছেন সংহতি আনে শক্তি, আবার সংহতির আগে আছে তিনি বলছেন সহানুভূতি, সহানুভূতি আনে সংহতি, সংহতি আনে শক্তি। তারপরেও আছে আরো, আমি সত্যি অব্দি আজকে তুলে রাখছি। সহানুভূতি কথাটা আসছে সবার আগে। সহানুভূতি হচ্ছে সহ অনুভূতি। প্রথম কথা হচ্ছে আমাদের অনুভূতির বিস্তার দরকার, তাহলে আমাদের সহ অনুভূতি আসবে। কিন্তু ওই যে বিভিন্ন ধরনের মানুষ, ধরুন বাড়িতে কারোর পোষ্য আছে, সে আরেক রকম ভাবে ভাবছে, বাড়িতে 5 জন 3 জন 2 জন মানুষ যে বাড়িতে যেরকমই আছেন না কেন, বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ভাবছেন, তাদের সঙ্গে সহ অনুভূতি আসবে কি করে? তাদের সঙ্গে সহ অনুভূতি এরকম ভাবে আসতে পারে যে তারা সবাই তাদের জীবন এবং বৃদ্ধির জন্য আকুপাকু করছে। তারা বেঁচে থাকতে চায় এবং বেঁচে থাকতে গেলেই বৃদ্ধির পথে থাকতে চায়। বৃদ্ধির পথে না থাকলে বেঁচে থাকা যায় না, কারণ যখন বেঁচে আছি মানে তো কনস্ট্যান্ট একরকম হয়ে আছে তা তো নয়, পরিবর্তন আছে। এই পরিবর্তনটা যখন আমরা আমাদের মঙ্গলের দিকে হয়, তখন শ্রী ঠাকুরের ভাষায় সেটা হয়ে ওঠে বিকামিং, মানে আরো থেকে আরো তর হয়ে ওঠা। আর যখন সেরকম হয় না, যখন ইষ্টের বিপরীত দিকে, যখন মঙ্গলের বিপরীত দিকে আমাদের পরিবর্তন হয় জীবনে, তখনই হয়ে যায় সমস্যা। এবং তখন মনে হয় কাউকে পাশে পেলে ভালো হয়, তখন দরকার হয় সহানুভূতি। তখন এই সহানুভূতি মনের জোর বাড়িয়ে দেয়। তখন শুধু একটা কথা, এই কদিন আগে দেখছিলাম, কদিন আগে সময় রায়না বলে একজন আছে, সময় রায়না বলছে ছেলেরা কখনো ইয়ে করতে পারে না, ছেলেরা কখনো সহানুভূতি দেখাতে পারে না, ছেলেদের সহানুভূতি দেখানোর কোনো ক্ষমতা নেই। যখন কেউ বিপদে পড়েছে তখন সে জানতে চায় না যে এখান থেকে কিভাবে উদ্ধার পেতে হবে, তখন সে কোনো জ্ঞান আশা করে না কারোর থেকে। তখন সে শুধু চায় যে কেউ তার পিঠে হাতটা বলিয়ে দিয়ে বলবে ঠিক আছে এখান থেকে হয়ে যাবে, ব্যাপারটা এখান থেকে মিটে যাবে, আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবে। তখন সে শুধু এইটুকুই শুনতে চায়। কিন্তু সেখানে আমরা অনেক যৌক্তিকতা এবং তাকে সাহস দেওয়ার বিভিন্ন রকমের চেষ্টা করি। ও বলছে যে এই কাজটা ছেলেরা একেবারেই পারে না। এটা একটা, সে হচ্ছে একদম স্ট্যান্ড আপ কমেডিয়ান, সে লোককে হাসানোর জন্য এই ধরনের কথাবার্তা বলে, কিন্তু তার যে কথার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা একদম সত্যি কথা, যে আমরা কনসোল করতে পারি না কারণ আমাদের সহানুভূতি নেই। সে কি ভাবছে আমি সেটা জানি না, একেবারেই জানি না। এবং নিজেও সবসময় কি ভাবি, কোন পরিস্থিতিতে মন কিরকম থাকে, সম্পূর্ণ সবসময় আমার হাতে থাকে। এই সহানুভূতির জন্য আমাদের অনুভূতির বিস্তার দরকার, এবং অনুভূতির বিস্তারের সব থেকে শর্টকাট রাস্তা হচ্ছে যিনি সবার মনের খবর নিয়ে বসে আছেন এরকম একজন ব্যক্তিত্বের কাছে আসে, এরকম একজন ব্যক্তিত্বের সংস্পর্শে আসে। এবং এই ব্যক্তিত্বের সংস্পর্শে এসে তখন আমরা সহানুভূতি কিরকম ভাবে
প্রকাশ করা যায়, সেইটা আমরা আস্তে আস্তে শিখবো এবং সেটা নিয়ে আজকে আলোচনা হবে। এবং সহানুভূতি, সেখান থেকে আসবে সংহতি, এবং সংহতির সঙ্গে সঙ্গে আসবে শক্তি, এবং এই সংহতি হচ্ছে ভ্রাতৃত্ব বোধ, আমি যেটুকু বুঝেছি। আলোচনা এগিয়ে নিয়ে যাবো এরকম ভাবে। শ্রদ্ধেয় কৌশিকদা আছেন, জ্যোতিকাকু আছেন, পার্থবাবু আছেন, এখন শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মী, শ্রদ্ধেয় জেঠু আছেন, সব শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মীরা আছেন। প্রীতি এসছে আজকে, প্রীতিও আজকে আলোচনা করবে, আর রণদা এসছে। তো আমরা এরকম ভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাবো। তারপরে আমরা হ্যাঁ, ওখানে আমরা ভুলেই গেছি, আমি ভেবেছি ও শুধু দেখছে। ওখানে আমাদের সৌভিক আছে, তো ও ওখান থেকে ও আসলে জয়েন করবে বলে এতক্ষণ ধরে বসে আছে, আমি ওর কথা থেকে বলিনি। ও এফোর্টটা দেখুন, ওর এফোর্টটার জন্য আমাদের বোঝা উচিত। হ্যাঁ, এই দাদা আপনি অধিবেশনের পরে তার সঙ্গে পরিচয় করি। এই ওর এফোর্টটার জন্য সাধুবাদ জানাই, এবং আলোচনা এগিয়ে নিয়ে যাবো। অধিবেশন চলবে, তারপরে আবার আস্তে আস্তে আমরা কৌশিক দা এবার ওভার টু ইউ। আচ্ছা, আজকে আলোচনা প্রথমেই আমাদের তাইওয়ান থেকে সৌভিক ভাইকে যুক্ত করে নিয়েছি। সৌভিক ভাইকে বলবো যে আজকের যে বিষয়, যেটা তোমার মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি, ভ্রাতৃত্ববোধ নিয়ে, সেই বিষয় নিয়ে প্রথমেই তোমাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। সকলকে আমার জয়গুরু এবং প্রণাম। সর্বপ্রথম, এই আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। খুব অল্প সময় কিছু বলবো। ঠিক আছে। আচ্ছা, সর্বপ্রথম আমি আমার আরাধ্য, আমার পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রণাম জানাই, এবং আমাদের উপস্থিত ঋত্বিক দাদা, মায়েরা এবং সকলকে আমার প্রণাম এবং জয়গুরু। আজকে অর্কদা খুব সুন্দরভাবে, এই যে এত সুন্দরভাবে যে ব্যাখ্যা করলেন এই বিষয়, আজকের ভ্রাতৃত্ববোধ, এই ব্যাপারটা, ওই কাঠিগুলোর কথা বলেছিলেন। কাঠিগুলো নিয়ে এরকম করে একটা ভাঙা যায় ইজিলি, কিন্তু অতগুলো একসাথে কিন্তু ভাঙা যায় না। এখানেই প্রথমে আমার ফিজিক্সের মাইন্ড প্রথমেই যে প্রশ্নটা করে, যে একটা কাঠি, দুটো কাঠি, 10টা কাঠি, 50টা কাঠি এক জায়গায় করে কি করে? আমরা জীবনে সম্বর্ধনার পিছনে ছুটছি, আমরা আরও থেকে আরও কিছু হব। এমএসসি যে করেছে পিএইচডি করতে চায়, বিএসসি যে করেছে এমএসসি করতে চায়, তেমন সম্বর্ধনা আমরা চাই। আজকে শুনলাম শক্তি আনে সম্বর্ধনা, আর সংহতি আনে শক্তি, সহানুভূতি আনে সহানুভূতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা। এই যে ব্যাপারটা শুনলাম, এই যে এক জায়গায় কাঠিগুলো রাখবো, এই এক জায়গায় কাঠিগুলো রাখার মেকানিজমটা কি? আমি কাঠিগুলো এক জায়গায়, এই 2-3টে পেন আছে, এই পেনগুলোকে এক জায়গায় রাখে গার্ডার বাঁধতে পারি, ইলাস্টিক ব্যান্ড। আমি এগুলোকে এক জায়গায় আঠা লাগাতে পারি। যে জিনিসটা দিয়ে এগুলোকে বাঁধা হবে, কি দিয়ে বাঁধা যাবে যাতে এরা এক জায়গায় থাকে, নাহলে তো এরকম আলাদা হয়ে যাবে। এটা ধর্ম এদের। মানুষেরা বাজে না, আমরা বাজে না যে আমরা একজন আরেকজনের সাথে ক্ল্যাশ করি, ওটা আমাদের ধর্ম, ওটা প্রকৃতির ধর্ম। কোয়ান্টাম ফিজিক্সে আমরা বলি পাউলি's এক্সক্লুশন প্রিন্সিপাল। আমরা এক জায়গায় থাকতে পারি না ওরমভাবে, এক জায়গায় আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু যখন কোনো কাপলিং থাকে আমাদের ফিজিক্সের ভাষায়, বা যখন কোনো একটা অ্যাট্রাকটিভ ফোর্স দেওয়া যায়, একটা অ্যাট্রাকটিভ বডি থাকে যেটা এটাকে বেঁধে রাখবে, যেমন আমার হাতটাকে ধরে রেখেছে, এরকম কোনো গার্ডার বা ইলাস্টিক ব্যান্ড বা আঠা এগুলোকে এক করতে পারে। আমাদের সংহতির সে সূত্র হচ্ছেন আদর্শ। আদর্শ, আমাদের একটা বাণী আছে, আদর্শ আমার পিতা, আদর্শ আমার মাতা, আদর্শ আমার সব। আমরা একটা খুব পুরাতন বাণী আমরা জানি, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুষ্ট সখা ত্বমেব। এরকম করতে করতে আছে ত্বমেব সর্বম মম দেব দেব। তো এই যিনি আছেন, যিনি সর্বত্র সবকিছু, তার যিনি মূর্ত প্রতীক, তিনি হচ্ছে নিষ্ঠ। সেই আঠা, সেই আঠাটা আমাদের কিনতে হয়। আর শুধু কিনলে হবে না, আঠাটা লাগাতে হয়। আঠাটা কেনা মানে হচ্ছে তার নাম গ্রহণ করা, তার দীক্ষা গ্রহণ করা, তাকে জানা, খুঁজে বার করে তাকে নেওয়া। তারপরে আঠা লাগানো যেটা, সেটা হচ্ছে পরিপালন, পরিপোষণ, পরিবর্ধন। তবে গিয়ে সেই আঠাত্বটা সার্থক হয়, আর সবাই মিলে এক হয়ে থাকতে পারি। এবং এই এক হয়ে থাকাটা শুকাতেও টাইম দিতে হয় আঠাটা। সেই শুকানোর টাইমটা হচ্ছে ধৈর্য, সহন করা, সহ্য করা একজন আরেকজনকে। একটা ছোট ঘটনা বলিয়ে শেষ করব। একদিন রামকৃষ্ণ মিশনে, বহু পুরনো দিনের কথা, একজন তখনকার ভাই, সবার খুব অহংকার, খুব একটা অদ্ভুত, ভিতর থেকে ভালো, বাট
ব্যক্ত করতে পারতো না নিজেকে, ঠাকুরের সামনে থাকতো, ঠাকুর তখন সবে চলে গেছেন, রামকৃষ্ণ মিশনের অনেক আগের কথা বলছি। তখন একজন এরকম জুনিয়র এসেছে, সে বলছে যে আমি আর এদের পারছি না, এদের অত্যাচার সহ্য করতে, আমি বেরিয়ে গেলাম, এরকম চিঠি লিখে বেরিয়ে যাচ্ছিল। তো ও যে সিনিয়রকে পাঠিয়েছিল এই চিঠিটা, সে তার রিপ্লাই চিঠিতে লিখেছিল, তোমাকেও অনেকে সহ্য করে আছে, এইটুকু একটা লেখা লিখেছিল, তাই তুমিও তাদের সহ্য করে চলো। এই বিষয়টা আমরা শ্রী শ্রী ঠাকুরের মর্মে মর্মে টের পাই। তার কথা তো আমি ছাড়ি, তিনি মানুষকে এমনভাবে তৈরি করেছিলেন যে যে যেরকম অবস্থাতেই থাকুক না কেন, যেমনই হোক প্রাণ, তাই না, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ আছে না বাণী, তো ওরকম যেমনই হোক প্রাণ, ঠাকুর প্রত্যেকের জন্যে ভাই, দুই ভাই, এই আইডেন্টিটিটা আসে একটা কমন বাপ বা একটা কমন মায়ের থেকে। তেমন প্রত্যেককে যখন আমরা এক আদর্শে গ্রথিত করব, সবাইকে দেখাবো যে দেখো তুমিও সেই আব্রহ্মস্তম্ভ পর্যন্ত যে পরম পিতা, সেই তারই সন্তান, আমিও তারই সন্তান, তার মূর্ত প্রতীক যিনি, তিনিই আমার ইষ্ট আদর্শ। আসো, আমরা সবাই এমনি ভাই হয়েই আছি, খালি উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। আর আজকে আমাদের যারা শ্রদ্ধেয় দাদারা আলোচনা করবেন, আমরা সেটা উপভোগ করব। আর একটা কথা আমার জন্য বললেন, সাধুবাদ জানালো অর্কদা, আরেকজন আছে আমাদের সাথে তাইওয়ান থেকেই, সায়ক আমার ভাই, ও অনলাইনে আছে, ও দেখছে, আর আরও অনেকে জয়েন হয়েছে, আর এটা রেকর্ডও করা হচ্ছে, আরও অনেকের সঙ্গে শেয়ার হবে। সকলকে আমার প্রণাম ও জয়গুরু। এবং খুব ভালোভাবে, ঠাকুরের কাজ বন্ধ করা যাবে না। ঠাকুরের কাজ এটাই, জীবন বৃদ্ধির আগুন জ্বালিয়ে রাখা, কোনোভাবে নিভতে দেওয়া যাবে না। যে দেশেই যাও না কেন, সব জায়গায়, সব লোকে, সব ধামে এই অস্থি বৃদ্ধির আগুন জ্বালাতে হবে, এটাই ধর্ম, বাকি সব অধর্ম, ঠাকুর বলেছেন। আজকেই পড়ছিলাম আস্তে আস্তে রাস্তায়, যে যা কিছু জীবন বৃদ্ধির, যা কিছুর আদর্শ পরিপোষণই, তাই ধর্ম, আর সব অধর্ম। তাই আসুন আমরা এটাকে উপভোগ করি একসাথে। প্রত্যেকের কিছু কাউকে দেখানোর নেই, কাউকে দেখিয়ে রংচং মাখানোর কিছু নেই যে আমি আজকে সেজে গুজে এসে দেখাবো তোমাকে। এটা আমরা ঘরে আছি, প্রত্যেকে আমাদের নিজের, এটা বুঝে আসুন আমরা একসাথে কিছু গড়ে তুলি, তাকে খুশি করব বলে। বন্দে পুরুষোত্তমম। এই যে আঠার কথা হচ্ছিল, যদি আঠায় আবার ব্যাপার আছে, যদি আঠায় আবার কোনো ভেজাল ঢুকে যায়, তখন সেই আঠা নষ্ট হয়ে যাবে। তাই সেটাও মাথায় রাখতে হবে, আমাদের যাচাই করে নিতে হবে আমরা কোন আঠা কিনছি দোকান থেকে। আর সবসময় একটা এই এই আঠার সবসময় একটা বিউটি হচ্ছে, যদি আমরা ভুল আঠা কিনেও থাকি, আমরা সঠিক আঠার সন্ধান পেয়ে যাবো, তখন যখন সেই আঠাটা অ্যাপ্লাই করবো, সঠিক আঠাটা অ্যাপ্লাই করবো, তখন সেই আঠা তখন থেকে তার কাজ করা শুরু করবে, কখনোই দেরি হয়ে যায়।